নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ে সমর্থকদের উল্লাস। জয়ের পর সাখাওয়াতের সঙ্গে দেখা করলেন আইভী। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি নেই চট্টগ্রামের। আসেনি বেশিরভাগ বই। উৎসবের আগে শঙ্কা কেটে যাওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। আধুনিক সুবিধা নিয়ে রাজধানীতে হচ্ছে প্রথম ডিজিটাল সড়ক। সাজানো হবে উন্নত দেশের আদলে। পরিবহন চলাচলে শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে পিরোজপুরের নেসারাবাদ বেসিক শিল্পনগরের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতায় দায়ী অভিযোগ মালিক ও শ্রমিকদের। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজানো হয়েছে বর্ণিল আলোক ছটায়। দেশ জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পরদিনই সকালে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেলিনা হায়াৎ আইভী। সকালে সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ খানপুরের বাসায় যান আইভী। এ সময় আইভীকে উষ্ণ অভ্যর্থনা জানান সাখাওয়াত হোসেন। আইভীর সঙ্গে ছিলেন উচ্ছ্বসিত সমর্থকরা। এরপর দুজনে একসঙ্গে কুশল বিনিময় করেন। সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইভী। আমি কথা দিয়েছিলাম যে আমি আসবো, হারি বা জিতি যেটাই হোক না কেন আমি উনি আমার বাসায় যাবে, আমি তার বাসায় যাবো। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি এবং যেহেতু আমরা একসাথে একই শহরে বসবাস করি, অবশ্যই ওনার সহযোগিতা আমার লাগবে। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব এবং যে মাদক এবং সন্ত্রাসের কথা বললো, এটা আমি পূর্বের থেকে এই ব্যাপারে অনেক সোচ্চার। আশা করি এবার ওনাকেও সাথে পাবো। এদিকে সেলিনা হায়াৎ আইভীর দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র নির্বাচিত হয় বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে তার কর্মী ও সমর্থকরা। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের চেয়ে ৭৯,০০০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন আইভী। তবে সরাসরি ফল প্রত্যাখ্যান না করলেও ভোট গণনায় ত্রুটির অভিযোগ তুলেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। কর্মী সমর্থকদের এই উচ্ছ্বাসই যেন জানান দিচ্ছে শেষ হলো প্রতীক্ষার পালা। সব জল্পনা কল্পনা আর সমীকরণের অবসান ঘটিয়ে দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। টানা ৮ ঘন্টার ভোট গ্রহণ শেষে বিকেল ৪টায় শুরু হয় ভোট গণনা। এরপর যতই সময় গড়ায় ততই উৎকণ্ঠা বাড়তে থাকে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে। প্রায় ৬ ঘন্টা টানা ভোট গণনা শেষে ১৭৪টি কেন্দ্রের সবগুলো ফল ঘোষণা করা হয়। বেসরকারি এই ফলাফলে দেখা যায় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১,৭৫,৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬,০৪৪ ভোট। ধানের শীষ ৯৬,০৪৪, নৌকা ১,৭৫,৬১১। সর্বোচ্চ ভোট পাওয়ায় সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করছি। মহানগরীর যে আইন শৃঙ্খলা রক্ষা করেছেন, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করেছেন, ২৪শে ডিসেম্বর পর্যন্ত একটি এমবার্গো আছে, তারা এটি দেখভাল করবেন। পুনরায় নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী। আশ্বাস দেন প্রতিশ্রুতি পূরণের। মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে নৌকা হাতে তুলে দিয়েছিলেন, সেই মর্যাদাটা, সেই সম্মানটা নারায়ণগঞ্জের জনগণ, আপাময় জনগণ সেটা রেখেছে। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিটি কর্পোরেশনে আমি নারায়ণগঞ্জের সকলের মেয়র, আমি জনমতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমার এই বিজয় আমি অবশ্য উৎসর্গিত করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের আমার এই বিজয় উৎসর্গিত। শুরুতে জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দিলেও নির্বাচনের ফল প্রকাশের পর ভোট গণনায় ত্রুটির অভিযোগ করেছেন সাখাওয়াত হোসেন খান। পুরোপুরি রেজাল্ট হয়েছে সেটা আমার জানা নেই।
আমার যে প্রতিনিধি ওখানে আছে সরকারি কেন্দ্রে, সেখান থেকে আমরা এখন পর্যন্ত রেজাল্ট পাইনি। তবে ভোট গণনা আর ভোট কাস্টিং এর ত্রুটি আছে, এটি কি বলছেন? জি, নিশ্চিত যে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পৌনে 5 লাখ ভোটারের মধ্যে প্রায় 63% এবারের নির্বাচনে ভোট দিয়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভিন্ন মহল থেকে নানা শঙ্কা প্রকাশ করা হলেও শেষমেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী। সাবিত সারোয়ার, সময় সংবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতিটি জনগণের সমর্থন বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীর কবরস্থানে আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তার কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বিজয়, অর্জনের বিজয় এবং সেলিনা হায়াত আইভি আমাদের ক্যান্ডিডেট, তার জনপ্রিয়তার বিজয়। নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো এটা একটা মডেল নির্বাচন এবং এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবেই নির্বাচন করতে চাই। বই উৎসবের আর মাত্র কদিন বাকি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামে সরবরাহের ধীর গতির কারণে প্রাথমিক পর্যায়ে মাত্র 36% বই পৌঁছেছে। এ অবস্থায় প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে নেওয়া নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। তবে উৎসবের আগেই সব বই পৌঁছে যাবে বলে আশা জেলা শিক্ষা কর্মকর্তার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে 4,792টি শিক্ষা প্রতিষ্ঠানের 51,97,020টি বইয়ের চাহিদা রয়েছে। বিপরীতে এ পর্যন্ত এসেছে মাত্র 18,93,000। কোন স্কুলে 45 ভাগ, আবার কোন স্কুলে একেবারে আসেনি বই। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বই না আসায় বই উৎসবের আগে স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা ভর করছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। আমরা বই পাওয়ার সাথে সাথে আমরা স্কুলে পৌঁছে দেব এবং 1 তারিখে যথারীতি 2017 সালের 1 জানুয়ারি আমরা যে উৎসব মুখর পরিবেশে যে বই ছাত্রদের হাতে বই তুলে দেওয়া, এটা আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে করব। প্রথম শ্রেণীতে 3টা বই, দ্বিতীয় শ্রেণীতে 3টা বই, আর বাকি 3 শ্রেণীর 6টা করে বই আমি পেয়েছি। বই এখন আমরা কোনো কিছু পাইনি, তো বই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে পৌঁছাবে। তো আমরা 1 সপ্তাহের মধ্যে পেলে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলোতে বিতরণের ব্যবস্থা করব। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই দাবি করে নির্ধারিত সময়ে স্কুলে নতুন বই পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন জেলার এই শিক্ষা কর্মকর্তা। বই উৎসবটা 1 তারিখে আমাদের সকল শিশুর হাতে বই দেওয়া হবে, তার আগে সকল বিদ্যালয়ে বই পৌঁছে যাবে। তবে প্রাথমিক পর্যায়ে সরবরাহ ধীরগতি হলেও মাধ্যমিক পর্যায়ে দ্রুতগতি লক্ষ্য করা গেছে। মাধ্যমিকে উপজেলা ও মহানগর মিলিয়ে 1070টি স্কুলে 90% বই ইতিমধ্যে চলে এসেছে। 90% বই এসেছে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিতরণ হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম জেলায় প্রাথমিক আর মাধ্যমিক মিলিয়ে 1,86,32,320টি নতুন বই বিতরণের কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিসিটিভি ক্যামেরা, যাত্রী ছাউনি, ওয়াইফাই ও পাবলিক টয়লেট সহ বিভিন্ন সুবিধা নিয়ে দেশের প্রথম ডিজিটাল সড়ক তৈরি হচ্ছে রাজধানীতে। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায় বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা সাজানো হবে উন্নত দেশের রাস্তার আদলে। এদিকে সব পক্ষের মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, পরিবহন চলাচলে শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া অসম্ভব। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। বনানী থেকে বিমানবন্দরের সামনে দিয়ে যাওয়া এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত ও প্রয়োজনীয় সড়ক হলেও এখানে নেই পর্যাপ্ত যাত্রী ছাউনি, বিশ্রামাগার কিংবা গাড়ি থামার জন্য সুনির্দিষ্ট জায়গা। অনেক রুগী আসতেছে এখানে গাড়িতে ওঠার জন্য, কিন্তু বসতে পারতেছে না। যাত্রী ছাউনির ব্যবস্থা থাকলে কম করে মহিলা মানুষদের জন্য একটু সেফ একটা জায়গা। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, এসব সমস্যা সমাধানে একটি প্রকল্প চলছে। এবার সড়কের দুপাশে ঝর্ণা তৈরি, জলাশয় সংস্কার এবং অবকাঠামো ও গাছপালা সহ বিভিন্ন উপকরণে সৌন্দর্য বর্ধন করা হবে। থাকবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য, আবহাওয়া বার্তা সহ বিভিন্ন তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এক একটা যাত্রী ছাউনির সাথে আপনি পাচ্ছেন ওয়াইফাই জোন, এটিএম বুথ, ভেন্ডিং মেশিন, যেখানে আপনি নিরাপদ ফ্রি পানি খেতে পারবেন। আপনি রিচার্জ স্টেশন পাচ্ছেন।
আপনি চার্জিং বুথ পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডিজিটাল প্যাসেঞ্জার ওয়েটিং জোন বলতেছি। পরিবহন চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আমার এখন মেইন কাজ হলো এই করিডোরটাতে আপনার যানজট নিরসন। সমন্বয় না করে এটা করা হলে আমার মনে হয় আলটিমেটলি এটা খুব বেশি দিন টেকসই হবে বলে আমার মনে হয় না। কর্তৃপক্ষ জানায় ব্যানার ফেস্টুন তোরণের বদলে থাকবে নির্দিষ্ট স্থানে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থা। যাত্রী ছাউনির কারণে মানুষ ও পরিবহন চলাচলের অব্যবস্থাপনাও দূর হবে অনেকটাই। লোকজনের গ্যাদারিং থাকবে, সেখানে বাসটা দাঁড়াবে তখন, এবং আমরা মোটিভেশনের মাধ্যমে বাসগুলোকে ওখানেই ইনভাইট করব যেন ওখানে এসে দাঁড়ায়। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায় 90 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি আগামী বছরের মার্চ মাসে শেষ হবে। এটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 5 দিনের রিহ্যাব ফেয়ার। দর্শক, আজ চলছে মেলার তৃতীয় দিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। রূপল, আপনি জানেন যে গত 21 ডিসেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আবাসন খাতের অন্যতম বড় যে মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়, রিহ্যাব মেলা, সেই মেলা শুরু হয়েছে। এবং আজকে মেলার তৃতীয় দিনের সকাল থেকে আমরা দেখেছি যে ক্রেতা এবং দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু মেলা প্রাঙ্গণে তারা আসছেন। যদিও মেলা প্রাঙ্গণে প্রবেশের জন্য প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে 50 টাকা, এবং এছাড়াও টিকিট কেটেই আমরা দেখেছি যে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু মেলা প্রাঙ্গণে এখানে এসে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো তারা ঘুরে দেখছেন। এবং আমরা যেমনটি দেখেছি যে এখানে আবাসন নির্মাণ সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা এখানে অংশ নিয়েছে, এবং এখানে আমরা এখানকার আয়োজকদের সঙ্গে আমরা যে কথা বলেছি এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে 176টি স্টল রিহ্যাব ফেয়ারে অংশ নিয়েছে, এবং প্রতিটি স্টলেই অর্থাৎ প্রতিটি আবাসন কোম্পানি তাদের নিজেদের যে নতুন যে তাদের যে সুবিধা নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তাদের যে বিভিন্ন ধরনের লিফলেট এবং ব্রোশার রয়েছে সেগুলো তারা নিয়েই তাদের যে স্টলগুলো তারা অবস্থান নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে মেলায় বিশেষ ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে, এমনটি তারা আমাদেরকে বলেছেন। যদিও আমরা এখানে যারা যেসব ক্রেতারা এসছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি দেখেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মেলা থেকে বর্তমান যে ফ্ল্যাটের বাজারে যে কি অবস্থা, সার্বিক পরিস্থিতি সেটি বিবেচনা করে যাচাই বাছাই করেই আসলে তারা এখান থেকে হয়তোবা ফ্ল্যাট কিনবেন অথবা এখানে কারোর সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ফ্ল্যাট কেনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো রূপল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। রূপল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিন ব্যাপী রিহ্যাব ফেয়ার চলছে, আর সেখান থেকে খবর জানাচ্ছিলেন তানিন মেহেদি। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি উদযাপন চলছে নানা আয়োজনে, আর গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল আলোকছটায়। অভিজাত হোটেলগুলোতেও শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। এই আয়োজনকে ঘিরে সারা দেশে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। রাশেদ বাপির রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে যীশু খ্রিস্টের জন্মদিন, পবিত্র বড়দিন। দিনটিকে সামনে রেখে খ্রিস্ট সম্প্রদায়ের প্রতিটি ঘরে যেন উৎসবের আমেজ। বাহারি উপাদানে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হচ্ছে বড়দিনের প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি। উৎসব আয়োজনে পিছিয়ে নেই শিশুরাও। বড়দের সাথে হাতে হাত মিলিয়ে সাজসজ্জার কাজে অংশ নিয়েছে তারাও। আমরা খুবই এক্সাইটেড যে ক্রিসমাস আসছে। অনেক গিফট দেওয়া যাচ্ছে আমাদের ক্রিসমাসে। খ্রিস্টানদের মিলন মেলা না শুধু, এটা আমাদের সবার উৎসব। ধর্মীয় সাথে সাথে আমরা এটা সামাজিক উৎসব হিসাবে এখন পালন করি। খ্রিস্টান ধর্মমতে 25 ডিসেম্বর যিশু ধরণীতে জন্ম নিয়েছিলেন মানব রূপে। ঈশ্বরপুত্রের জন্মদিনকে জাঁকজমকপূর্ণভাবে পালন করতে বড়দিনের নানা সামগ্রী কেনাকাটার ধুম চলছে দোকানে। গির্জাগুলো সাজানো হচ্ছে উৎসবের সাজে, আর অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য থাকছে মজার সব পার্টি, সান্তা ক্লজের উপহার আর বিশেষ খাবারের আয়োজন। সান্তা ক্লজের ড্রেস আছে, ক্রিসমাস ট্রি আছে, বড় একটা ক্রিসমাস ট্রি কিনেছি। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি খ্রিস্টান ধর্মাবলম্বীদের। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের আদিবাসীরা, যেমন সান্তাল পল্লী আছে, সেখানে কিন্তু অনেকেই খ্রিস্টান। তারা কিভাবে বড়দিন করবে, এরকম পকেট যে গন্ডগোলগুলো আছে, বিশৃঙ্খলাগুলো আছে, সেটা আমরা চাই না। খ্রিস্টান অধ্যুষিত এলাকা, বিশেষ করে বরিশাল, চিটাগাং,
এই সমস্ত এলাকায় যেখানে তাদের বড় চার্জ আছে, সংশ্লিষ্ট খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি, তাদের চাহিদা মোতাবেক আমরা নিরাপদ ব্যবস্থা গ্রহণ করেছি। চরম হতাশাপূর্ণ এক অন্ধকার সময়ে মুক্তির দূত হিসেবে জন্ম নেন যীশুখ্রিস্ট। যিশুর জন্মোৎসব উদযাপনের এই প্রস্তুতি পর্বে ঈশ্বরের কাছে ভক্তদের প্রত্যাশা, মানবতা আর শান্তির যে বারতা নিয়ে যিশুর আবির্ভাব তা যেন প্রতিষ্ঠা পায় পৃথিবীতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ক্রমাগত লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে পিরোজপুরের নেসারাবাদ বেসিক শিল্পনগরীর বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। অবকাঠামোগত অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন কারখানার মালিক ও শ্রমিকরা। বেসিক কর্মকর্তারা কিছুটা দায় স্বীকার করে শিগগিরই শিল্পনগরীটিকে আধুনিকায়ন করার আশ্বাস দিয়েছেন। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মোল্লা ইন্ডাস্ট্রি নামে একটি প্রতিষ্ঠান সহ দুটি কারখানা দিয়ে 1961 সালে যাত্রা শুরু করে পিরোজপুরের নেছারাবাদের বেসিক শিল্পনগরী। 24.70 একর জমির উপর প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে পরবর্তীতে যুক্ত হয় প্লাস্টিক, সুতা, কাঠ ও বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কারখানা সহ বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হয় প্রায় 7,000 লোকের। এখানে কাজ করে যে টাকা উপার্জন করি তা দিয়ে পড়াশোনার পাশাপাশি আমার ঘরের অর্থ সহযোগিতা করি। যদি আমরা সরকারি কোনো প্রশিক্ষণ বা কারিগরি সহায়তা পেতাম, আর্থিক সহায়তা পেতাম, তাহলে আমাদের এই মাল অনেক উন্নত মানের মানসম্মত হতো। সম্ভাবনা থাকার পরেও ক্রমাগত লোকসানের মুখে পড়ে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। এছাড়া বিদ্যুৎ, ল্যান্ডিং জেটি, পানি, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সহ নানা ত্রুটির মধ্যে নড়বড়ে অবস্থায় কোনো মতে চলছে কিছু কারখানা। বন্ধ হওয়ার মূল কারণ হলো যোগাযোগ ব্যবস্থা একটা, আর একটা হলো যে আমরা এই যে আমাদের এখানে একটা জেটি নাই, পল্লী বিদ্যুতের লোড থাকার কথা সেই পরিমাণ লোড হয় না। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট সেই যে প্রথম সূচনায় করা হয়েছে, তারপর শুধুমাত্র কিছু রিপেয়ারিং হয়েছে, আর কোনো কাজবাজ করা হয় নাই। অবকাঠামোগত ত্রুটির কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে এই শিল্প নগরীটিকে আধুনিকায়ন সহ নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এই বেসিক কর্মকর্তা। পল্লী বিদ্যুৎ সমিতিকে দুটো প্লট বরাদ্দের জন্য প্রধান কার্যালয়ে অনুমোদন আমরা প্রেরণ করছি। অচিরেই এই শিল্পনগরীটা উন্নত ভাবে চালু হবে বলে আমরা আশা রাখি। পিরোজপুর বিসিকের তথ্য মতে নেছারাবাদের বেসিক শিল্প নগরীতে 168টি প্লট নিয়ে ইউনিট গঠিত হয় 120টি, যার মধ্যে 107টি ইউনিট বিভিন্ন ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হয়। তবে বর্তমানে চালু রয়েছে 64টি, আর নানান সমস্যায় পড়ে বন্ধ হয়ে গেছে 16টি কারখানা। সময় সংবাদ, পিরোজপুর। একসময় কুড়িগ্রামের চরগুলোর অধিবাসীদের দুঃখের সীমা ছিল না। ফসল আবাদ হতো না, সেই সঙ্গে কর্মস্থলের অভাব হতদরিদ্র করে রেখেছিল জনপদগুলোকে। কিন্তু সেই চালচিত্র এখন বদলে গেছে। কাজের ক্ষেত্রে সম্প্রসারিত হয়, বেড়েছে আর্থিক সামর্থ্য, কমেছে অভাব। চরবাসীদের জীবন নিয়ে মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ প্রথম পর্ব। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধর এই 5টি অভিন্ন সহ 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় রয়েছে শত শত দ্বীপচর। সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই চরবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা কয়েক বছর আগেও ছিল দুর্বিষহ। বন্যায় ভাসত, খরায় পুড়ত আর শীতে কাঁপত তারা। চকচকে বালুতে ফসল ফলত না, ছিল না কাজের কোনো সুযোগ, আর খাদ্যাভাব ছিল নিত্যদিনের সঙ্গী। এখন সেই চিত্র বদলে গেছে। কৃষি সহ নানান ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন চরবাসীরা। শরৎ কাম কাজও আসিল না, আবাদও আসিল না, আল্লাহ কাম কাজও হয়েছে। আগে খুব কষ্ট ছিল, এখন আপাতগ্রস্ত হয়। এখন বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে, যার কারণে এখন চর অঞ্চলে সেই মঙ্গা নেই। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি এনজিওর খাদ্য নিরাপত্তা নিয়ে কার্যক্রম চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানালেন এই এনজিও কর্মকর্তা। 3 ফসল করতে পারতেছে কোন জমিতে, এবং ফলে মানুষের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টা, সেটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধিতে বৃত্তিমূলক বিভিন্ন প্রশিক্ষণে চরবাসীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা চর অঞ্চলের মানুষকে বেশি অগ্রাধিকার দিচ্ছি, যে কারণে তাদের মধ্যে কর্মদক্ষতা বাড়ছে এবং তারা আত্মনির্ভরশীল হচ্ছে। চর জীবিকায়ন কর্মসূচির দেয়া তথ্যানুযায়ী জেলায় 405টি দ্বীপচর রয়েছে। এর মধ্যে 269টি দ্বীপচরে প্রায় 70,000 পরিবারে 3.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, কুড়িগ্রাম। শীত বাড়ার সাথে সাথে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শীতকালীন সবজির পরিমাণ। সরবরাহ ভালো থাকায় দামও রয়েছে সহনীয় পর্যায়ে। এজন্য বিক্রেতারা নাখোশ হলেও স্বস্তিতে ক্রেতারা। এদিকে সরবরাহ ভালো থাকার
পরও সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে আরও জানাচ্ছেন শুভ খান। কুয়াশা ঢাকা শীতের সকালে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে, সরগরম থাকে রাজধানীর কাঁচা বাজারগুলো। ষড়ঋতুর চক্রে বছরের এ সময়টাতে ভোক্তাদের নজর থাকে সতেজ সবজির দিকে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারাও দোকান সাজান শিম, টমেটো, ফুলকপি ও মূলাসহ শীতকালীন নানা সবজি দিয়ে। চাহিদার তুলনায় যোগান বাড়ায় কমতির দিকে সবজির দাম। গত সপ্তাহে আলু আসছিল 40 টাকা, এই সপ্তাহে আলু 30 টাকা, পেঁয়াজ আসছিল 40, পেঁয়াজ আছে 30-32, ফুলকপি আসছিল গত সপ্তাহে আনতাম 25 টাকা, এই সপ্তাহে আজকে আনছি 18 টাকা। সব জিনিসের 5-10 টাকা করে অনেকটাই কম। বাড়বে না, এখন তো সিজন। তবে চড়া মাছের বাজার। রুই, কাতলা ও ট্যাংরা সহ সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। দাম বেড়েছে ইলিশ মাছেরও। এগুলো 700-750 গ্রাম সাইজ, এগুলো আমরা 600 করে বেচতে আছি। আর একদম বড়গুলো যেগুলো আছে ওগুলো আমরা 2000 করে বিক্রি করতেছি। ওজন আছে 1 কেজি 400 গ্রাম। রুই মাছ 300, কাতল মাছ 320, কার্পু 220, কুয়াশা মাছ আসতে পারে, এই কারণে মাছের দাম বেশি। অবশ্য মাছের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরবরাহ বেশি থাকলেও দাম কিন্তু কমতেছে না, ছুটির দিন দেখে একটু বেশি আছে দাম। ইলিশ মাছ আমাদের দেশীয় মাছ, কিছুদিন আগেও এটার দাম কম ছিল, কিন্তু এখন এটা আবার বাড়তি। দামটা সহনশীল, ওই রকম না। এদিকে হঠাৎ করে কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গেল সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার 140 টাকায় বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে 155 টাকায়। বিয়ে শাদী, পিকনিক, এগুলা অনুষ্ঠান সব তো মুরগির উপরেই চাপ, এই জন্য মুরগির দামটা বেশি। দামে হেরফের নেই খাসি ও গরুর মাংসের। গরুর মাংস প্রতি কেজি 440 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 650 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 26,411 কোটি টাকার 15টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি 9,123 কোটি টাকা ব্যয়ে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 5,047 কোটি টাকা ব্যয়ে চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, 3,253 কোটি টাকা ব্যয়ে খুলনার 330 মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এবং চট্টগ্রাম শহরের আউটার রিং রোড নির্মাণ প্রকল্প। অযৌক্তিক আন্দোলন না করে অবিলম্বে কাজে যোগ দিতে আশুলিয়া শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাজধানীর এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টারে 6 দিনব্যাপী শীতকালীন ডিজিটাল আইসিটি ফেয়ার 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় চলমান সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখা অনুচিত বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বর্তমান সরকারের আমলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে ব্যাংকিং সার্ভিসের আওতায় আনা সম্ভব হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেন, ব্যাংকিং খাতে নিরাপত্তার সাথে স্বার্থ সংশ্লিষ্ট আইন কানুন কারও উপযোগী করা হবে। রাজধানীর হোটেল ওয়েস্টেনে ভিডিও কনফারেন্সে সারা দেশের মার্কেন্টাইল ব্যাংকের একযোগে 10টি শাখা উদ্বোধন করে মন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টরে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের ব্যাংকিং খাতকে আরও এক ধাপ এগিয়ে নিল। এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংকিং সেক্টরে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি বাড়াতে হবে এর সেবার পরিধিও। দেশের ঔষধ ফার্মেসিগুলোকে আন্তর্জাতিক মানের আওতায় আনতে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে মডেল ফার্মেসি। জনসাধারণকে উন্নত সেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রকল্পের বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় মডেল ফার্মেসি হতে হলে প্রতিটি ফার্মেসিতে একজন গ্র্যাজুয়েট বা রেজিস্টার্ড ফার্মাসিস্ট নিয়োগ করতে হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন তানিম মেহেদি। সম্প্রতি দেশের জাতীয় ওষুধ নীতি 2016-র খসড়া নীতিগত অনুমোদন করে মন্ত্রিসভা। নীতিমালা অনুযায়ী ওষুধ ফার্মেসির মানোন্নয়ন ও উন্নত দেশের অনুকরণে দেশের ওষুধ ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীতে পরীক্ষামূলকভাবে 2টি মডেল ফার্মেসির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ মডেল ফার্মেসিতে উন্নীত হতে হলে প্রতিটি ফার্মেসিতে একজন রেজিস্টার্ড অথবা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকতে হবে। আপনি যে ওষুধ কিনবেন সে ওষুধের ব্যাপারে ফার্মাসিস্ট থাকতে হবে, শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট থাকবে এবং সেখান থেকে আমরা
নিরাপদ ওষুধ বিক্রি করতে পারবো। এখানে যে মালিক আছেন, যারা এর সঙ্গে জড়িত আছেন, তারা দয়া করে আমার নীতিমালা অনুযায়ী, সরকার নীতিমালা অনুযায়ী আপনার মডেল ফার্মেসির যে নীতিমালা আছে আপনারা ফলো করবেন। দুটি ক্যাটাগরিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রথম ক্যাটাগরিতে মডেল ফার্মেসি আর দ্বিতীয় ক্যাটাগরিতে খুচরা মেডিসিন শপ থাকবে বলে জানান প্রকল্প পরিচালক। পাইলট এরিয়া হিসাবে ঢাকা এবং বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে কিছু ফার্মেসি সিলেকশন করা হয়েছে। গ্রাম অঞ্চলে প্রায় 2000 ফার্মেসিকে মডেলে উন্নীত করা হবে এবং এই প্রক্রিয়া এটারই অংশ। দাতা সংস্থার সহযোগিতায় আগামী 2 বছর এই পাইলটিং প্রজেক্টটা সারা বাংলাদেশে চলবে। এর যে ফলাফল আসবে এর ভিত্তিতে সারা বাংলাদেশে প্রায় 2-2.5 লক্ষ ফার্মেসি পরিবর্তিত হবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখানে শুধু ওষুধ বিক্রি হবে না, এখানে ওষুধ ডিসপেন্সিং হবে। অর্থাৎ এই ওষুধের সঙ্গে কি কি সাবধানতা, তার কিভাবে খেতে হবে, তার ওষুধের বিভিন্ন ইনফরমেশন, কোন সময় ওষুধ খাওয়া বন্ধ করতে হবে, কখন খাওয়া যাবে না। আমরা মনে করি যে এটা খুবই একটা ভালো উদ্যোগ, জনগণের এতে করে বেশি কাজ হবে। এর ফলে নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধ হবে বলে মনে করেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। চাঙ্গা ভাব ফিরেছে দেশের পুঁজিবাজারে। গেল সপ্তাহে মিশ্র প্রতিক্রিয়া ছিল লেনদেনে। পুরো সপ্তাহে 700 থেকে 1100 কোটি টাকার ঘরে ওঠানামা করে লেনদেন, আর সপ্তাহ শেষে সূচকের পয়েন্ট ছিল ঊর্ধ্বমুখী। নিম্নমুখী প্রবণতায় গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রথম কার্যদিবস শুরু হয় 975 কোটি 1 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে, যা ছিল এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 48 কোটি 3 লাখ টাকা কম। তবে 13 পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করে 4938 পয়েন্টে। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের পরিমাণ 1100 কোটির ঘরে অবস্থান করলেও তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন আবার নেমে আসে 900 কোটির ঘরে। এ দুদিন যথাক্রমে লেনদেনের পরিমাণ ছিল 1120 কোটি 15 লাখ ও 932 কোটি 63 লাখ টাকা। তবে দ্বিতীয় কার্যদিবসের সূচক 3 পয়েন্ট বাড়লেও তৃতীয় কার্যদিবসের সূচক 10 পয়েন্ট কমে দাঁড়ায় 4931 পয়েন্টে। চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের পরিমাণ ছিল সপ্তাহের সর্বনিম্ন। এদিন লেনদেন হয় 744 কোটি 66 লাখ টাকা, যা ছিল চলতি মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন। সেই সাথে সূচকও ছিল নিম্নমুখী। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার আবার লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 900 কোটির ঘরে। এদিন লেনদেন হয় 900 কোটি 6 লাখ টাকা, আর 32 পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করে 4956 পয়েন্টে। গেল সপ্তাহে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 188টির, কমেছে 113টির এবং অপরিবর্তিত ছিল 27টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড, সেন্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইমিরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পুরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গেল সপ্তাহে দাম কমা শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মিঠুন নিটিং অ্যান্ড ডেইং লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। এই গ্রাম ছিল অন্ধকার, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, অক্ষত। খালি পায়ে স্কুলে যেতাম, 1 মাইল হেঁটে প্রাইমারি, তারপরে যখন 6-এ পড়ি পায়ে হেঁটে স্কুলে যেতাম বর্ষাকালে। শীতকালে জুতো পায়ে দেওয়া যেত, বর্ষাকালে খালি পা। তারপরে বুড়ানোর দিন যখন পরিবার থেকে 7 মাইল দূরে 2-3 বাড়িতে থেকে আমাকে পড়াশোনা করতে হয়েছে, কারণ স্কুলে হোস্টেল ছিল না। তারপরে যখন 8ম শ্রেণীতে ভর্তি হই ভোলা সরকারি স্কুলে, টেস্ট পরীক্ষা দিয়ে মানে ভর্তি পরীক্ষা দিয়ে আমি প্রথম হই, তখন 8ম শ্রেণীতে ভর্তি, তখন আমার বয়স 14। আর যখন 7-এ বেরি তখন 13 বছর বয়সেই বাড়ি ছেড়ে থাকতে হয়েছে। আমি এখন ভাবি আমি যদি তখন রাগ করে এত কষ্ট করতে পারবো না।
সমসাময়িক বিষয় নিয়ে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর সেসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নেই এক নজরে। 2024 সালের ভেতরে হয়তো বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশের তালিকা আছে সেই তালিকা থেকে বের হয়ে আসতে পারবে, কিন্তু একই সাথে যদি আমরা পরিস্থিতি বলি যে 2027 সাল পর্যন্ত আমরা হয়তো স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো পাবো। যদি আংটার বলছে 2024 সালের মধ্যে আমরা উন্নতশীল দেশে রূপান্তরিত হব, উইল বি গ্রাজুয়েটেড ফ্রম এ লিস্টলি ডেভেলপিং কান্ট্রি। আমার মনে হয় যে তার আগে হওয়ারও আমাদের সম্ভাবনা আছে। মানব সম্পদের কথা যেটা একটা পয়েন্ট, যেটা এই ব্যাপারে তো আমরা এগিয়ে যাচ্ছি। 55টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, এরপরে তো আর আমাদের 9 দিন ধরে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের শ্রমিকরা, আমরা সবসময় বিশ্বাস করি যে তারা ভদ্র, লয়াল এবং তারা সবসময় নিরীহ, এবং এই কোমলমতি আমাদের শ্রমিক ভাই বোনরা তাদের অবদানের কথা বিবেচনায় নিয়ে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। কিন্তু আজকে পর্যন্ত যখন আমরা পারলাম না, তখন আমরা বাধ্য হয়ে ফ্যাক্টরি 13-1 দ্বারায় বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। এবং আমাদের এইবারে এই বন্ধের পরে কোনো অবস্থায় এই যে কয়দিন কাজ করবে না সেই কদিন বেতন দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের ব্যাংকিং সেক্টর একটু বোধহয় বেশি বেশি হয়ে গেছে। মার্জার, ব্যাংক্রাপসি, এইসব আইন কানুন নিয়ে প্রস্তুত থাকা দরকার, কারণ এইগুলো আইনের অত্যন্ত ইম্পর্টেন্ট। ব্যাংক্রাপসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু উই হ্যাভ হার্ডলি এ ব্যাংক্রাপসি ল, ইউ সি, অ্যান্ড দেন মার্জার। এটা তো এখন এটা পৃথিবীর ব্যাপী একটা কমন জিনিস। আমাদের এইসব ব্যাপারে এখন অ্যাডভান্স চিন্তা ভাবনা করে তৈরি হওয়া প্রয়োজন আছে। ব্যাংকটাকে উদ্ধার করতে হবে। কৃষি ব্যাংকের ওই যে বাণিজ্যিক লোন, দে মাস্ট কাম আউট অফ ইট। এটা একদম কমপ্লিটলি বন্ধ করে দেওয়া উচিত। যারা রাজস্ব বান্ধব অবস্থানে থাকবেন না, তাদের ব্যাপারে কঠোরভাবে আইন প্রয়োগ করবে। এই ব্যাঘ্রমূর্তি স্থাপনের পর থেকে যেসব জায়গায় আমরা আয়কর ফাঁকি দেখব, শুল্ক ফাঁকি দেখব, ভ্যাটে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা দেখব, সেখানেই জাতীয় রাজস্ব বোর্ডের আমাদের কমিশনারদের নেতৃত্বে যেসব টিম আছে তারা সেখানে কাজ করবে। ইউকে যখন পুরোপুরিভাবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে, তখন আমরা ইউকের সাথে রিনেগোশিয়েট করব। আমরা আলোচনার মধ্যে দিয়ে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা যেই সুবিধা এখন পাই এইটা আমরা পাবই, বরং যুক্তরাজ্য আমাদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দিবে বলেই আমরা মনে করি। এর পিছনে একটা ষড়যন্ত্র অবশ্যই আছে। বহিরাগত দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েই তারা এই কাজগুলো করে। শ্রমিকরা যখন তাদের সুমতি হবে, তারা যখন বুঝতে পারবে যে মাসের শেষে সে যদি বেতনটা না পায় তাহলে তারই ক্ষতি বেশি হবে, এবং তারা যখন আসবে আমরা খুলে দেব। যতদিন কাজ না করবে ততদিন কিন্তু তারা বেতন পাবে না। কোনো অবস্থায় আর অবৈধ, অনৈতিক কোনো কাজের সাথে কাজকে আমরা উৎসাহ দিব না। এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ে সমর্থকদের উল্লাস। জয়ের পর সাখাওয়াতের সঙ্গে দেখা করলেন আইভী। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি নেই চট্টগ্রামে, আসেনি বেশিরভাগ বই। উৎসবকে আগেই শঙ্কা কেটে যাওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। আধুনিক সুবিধা নিয়ে রাজধানীতে হচ্ছে প্রথম ডিজিটাল সড়ক, সাজানো হবে উন্নত দেশের আদলে। পরিবহন চলাচলের শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল অসম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। লোকসানের মুখে বন্ধ হয়ে গেছে পিরোজপুরের নেসারাবাদ বেসিক শিল্পনগরের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতায় দায়ী অভিযোগ মালিক ও শ্রমিকদের। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলোতে সেজেছে বর্ণিল আলোক ছটায়। দেশ জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।